আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন। প্রথমে শুরু করছি ক্রিকেট নিয়ে। বাংলাদেশ গতকাল প্রথম দিনে 90 ওভার ব্যাট করে 292 রান সংগ্রহ করে। আজকে বাংলাদেশ 151 ওভার ব্যাট করে 484 রানে 9টি উইকেট হারায়। তবে আজকে বাংলাদেশের প্রাপ্তির সাথে কিছু আক্ষেপের বিষয় রয়েছে, যেমন লিটন দাস 90 রানে আউট হয়, 10 রানের জন্য সেঞ্চুরি মিস করে। আমরা যদি নাজমুল হোসেন শান্তর কথা বলি, তিনি মাত্র 2 রানের জন্য 150 রান করতে পারেনি। এবং মুশফিকুর রহিম 163 রান সংগ্রহ করে, তিনিও 37 রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি। আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? এইটা আমি বলবো যে আসলে আমাদের ক্রিকেটারদের যে ধৈর্যের অভাব, বিশেষ করে টেস্ট ক্রিকেট কিন্তু সেশন বাই সেশন খেলতে হয়। টেস্ট ক্রিকেটের মজাটাই বা রোমাঞ্চটাই ওখানে। আপনি একটা সেশন ধরে খেলবেন, বলের গুণাগুণ বিচার করবেন, বলের টেম্পারমেন্ট দেখবেন এবং আপনি আপনার মতো করে সব কিছু খেলবেন। তো সেই জায়গায় কিন্তু মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির একটা সুযোগ ছিল। আপনার গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে নাজমুল হোসেন শান্তর ডাবল শান্তর একটা সুযোগ ছিল। দুইজনই কিন্তু আমি সকালে খেলা দেখছিলাম, আমার কাছে মনে হলো যে দুইজনের একবার কিন্তু আপনি খেয়াল করেন যে শান্ত কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গেছে এবং পরে তার কিছুক্ষণ পরে কিন্তু সে একটা ক্যাচ তুলে দিয়েছে এবং তার আউটটা আমার কাছে মুশফিকুর রহিম কিন্তু একটা রিভিউ নিয়ে বেঁচে গেছে। সরি, মুশফিকুর রহিম একটা আম্পায়ার কল ছিল, এই কারণে বেঁচে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে তারা একটাবার লাইভ পাওয়ার পরেও দ্বিতীয়বার যে খেলাটাকে আবার মানে নতুন করে শুরু করা, ওইটা পারে নাই। আর লিটন দাসের জন্য আমি বলবো আসলে তার অনেকদিন ধরে তার ব্যাটে রান করা, তো এই জায়গায় তার একটা আত্মবিশ্বাস, নিজের ভিতরে এক ধরনের বুস্ট আপ করা, একটা কনফিডেন্স নিজের ভিতরে ফিরিয়ে আনা, এটা তার দরকার ছিল। তো একটা সেঞ্চুরি হয়তো তার সেই সহায়ক ভূমিকা। আজকের ম্যাচের কথা যদি আমরা বলি, টপ অর্ডার প্লাস ওপেনাররা যখন রান পেল, আজকে বাংলাদেশের একটা সময় রান ছিল 458 রানে 4 উইকেট। আর সেইখান থেকে পরবর্তী 26 রানে বাংলাদেশ 5টা উইকেট হারায়। তো শেষ বিকালে ব্যাটিং দশটার আসলে কারণটা কি? এটা আসলে একটা ব্যাপার হতে পারে যে উইকেটের মানে চরিত্রটা বদলায়। টেস্টে কিন্তু সবসময় উইকেট কেমন কাজ করবে, একটা সেশন পরে দেখা গেল উইকেট ভাঙা শুরু করতে পারে। আবার পেসাররা তাদের মানে লাইন লেন্থ আবার ফিরে পেতে পারে, মানে ও স্পিনাররাও দেখা গেল যে তাদের মতো করে মানে একটা ভালো কিছু করা শুরু করেছে। মানে বাংলাদেশ কিন্তু এই জায়গায় আরেকটু ধরে বা আরেকটু ধৈর্যের সঙ্গে খেললে আমার মনে হয় 500 রান ক্রস করলে একটা বাংলাদেশের জন্য ভালো কিছুই হতো। বাংলাদেশ 500 রান ক্রস করাটা আসলে টাফ হয়ে যাবে, কারণ এখানে উল্লেখযোগ্য তেমন কেউ আর নেই, যেহেতু 9 উইকেট পড়ে গেছে। তবে এখানে একটা বিষয় যে আসলে কালকে কি বাংলাদেশ ব্যাট করাটা ঠিক হবে নাকি ইনিংস ঘোষণা দেওয়াটা উচিত হবে? ইনিংস চাইলে শান্ত ইনিংস ঘোষণা করে দিতে পারেন। আমার মনে হয় সাফিসিয়েন্ট রান হয়ে গেছে, অলরেডি তৃতীয় দিন খেলাটা গড়াবে। তো তাদের একটা সেশন ব্যাট করতে হবে, তারপরে তারা আমাদের বোলাররা কেমন বল করে সেটা একটু দেখবো। আপনাকে যদি আমরা একটু আবহাওয়ার পূর্বাভাসটা নিয়ে বলি, আগামী 3 দিনও বৃষ্টির একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাট করে বা কিছু ওভার যদি খেলে ফেলে, তখন কিন্তু এটা বাংলাদেশের জন্য মানে ভালোর চেয়ে খারাপ দিকটা বেশি হবে। কেননা প্রথম দিকে যখন ব্যাট করতে নামে তখন উইকেট ডেকে রাখার কারণে আমরা কিন্তু আজকে খেলা শেষে দেখেছিলাম যে উইকেট ডেকে রাখা হয়েছে, এবং ময়েশ্চারের কারণে ফাস্ট বোলাররা কিন্তু শুরুর দিকে একটা সুযোগ পাবে। হাসান মাহমুদ বা নাহিদ রানার মতো যেহেতু আমাদের ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে, তাদেরকে কি সকালের সেশনটাতে সুযোগ দেওয়া উচিত হবে কিনা? হ্যাঁ, ভালো বলেছেন, এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে যদি নাজমুল হোসেন সকালবেলা ইনিংস ডিক্লেয়ার করেন। এবং আমার মনে হয় গলের এই টেস্টে একটা রেজাল্ট আশা করতে হলে আমাকে দ্রুত ইনিংস ডিক্লেয়ার করতে হবে। ধন্যবাদ ভাই আলোচনার জন্য। তবে আমরা শেষ করছি ক্লাব বিশ্বকাপ নিয়ে। ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের মতো একটা দল হোঁচট খেয়েছে। আমরা জানি যে ইন্টার মিলান এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। তবে সেই দলটা যদিও ফাইনালে পিএসজির কাছে 4-0 গোলের ব্যবধান বিধ্বস্ত হয়েছে, সেই ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছে গতকালকেও। আমরা যদি মন্টারের সাথে খেলাটা দেখি, সেখানে প্রথমে 26 মিনিটে আমরা জানি যে আমাদের ফুটবলের ডিফেন্ডারের আরেক লেজেন্ড সার্জিও রামোস মাত্র 25 মিনিটে গোল করে মন্টারে এগিয়ে নিয়ে যায়, এবং 42 মিনিটে আবার লাউতারো মার্টিনেজের গোলে ইন্টার মিলান সমতায় আনে। তবে শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা গোল-শূন্য ড্রতেই শেষ হয়। এই বিষয়টা নিয়ে আসলে কিভাবে দেখছেন যে ইন্টার মিলানের মতো একটা ক্লাব একটা ছোট পুচকি ক্লাবের সাথে কিভাবে আসলে ড্র করে? আসলে ফুটবলে 90 মিনিটের খেলায় গোল যারা করবে এবং গোল করার পর গোলটা ধরে রাখতে না পারে, আসলে সেই ম্যাচটা কিন্তু অবভিয়াসলি আমি বলবো যে যত বড় দলই হোক না কেন ম্যাচের রেজাল্টটা বের করে আনা টাফ হয়ে যায়। তো ইন্টার মিলান আসলে খেলছিল, তারা কিন্তু যথেষ্ট ভালোভাবেই, কিন্তু একটা সময় এসে কিন্তু তারা আসলে
এইখানে আরেকটা বিষয় হচ্ছে সিমোনে ইনজাগিকে মানে ফাইনালে খারাপ করার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্টার মিলানের কোচ হিসেবে হচ্ছে ক্রিশ্চিয়ান কিবু। তার জন্য আসলে পথটা কতটা কঠিন হলো? এটা তার জন্য একটা চ্যালেঞ্জ, হয়তো এই তার নিজেকে পরীক্ষা করার, যে ক্লাব বিশ্বকাপে নিজেকে যদি শো করতে পারে। তো আমার মনে হয় যে তার জন্য আরো সুযোগ আছে, কেবল তো মানে গ্রুপের খেলাগুলো শেষ হবে। ক্রিশ্চিয়ানো কিবুর জন্য যতটা মানে খারাপ লাগার বিষয় বা তার পথটা যতটা কঠিন, ঠিক ততটাই মসৃণ হচ্ছে মন্টেরের নতুন কোচ, তিনিও তরুণতে ফন্ট। তবে আমরা আশা করব যে খেলাগুলো, ক্লাব বিশ্বকাপের খেলাগুলো জমে উঠুক। এর মধ্যে আমরা কতগুলো ম্যাচে দেখেছি যে দর্শক শূন্যতা, আবার কতগুলো ম্যাচে দেখেছি রিউমার ছড়াচ্ছে। তবে সবকিছু মিলে যতটা টাইম যাবে হয়তো আমরা আরেকটু তখন ভালোভাবে বুঝতে পারবো। অবশ্যই আমার মনে হয় যে ক্লাব বিশ্বকাপের যে চেতনা নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে এবার নতুন ফরম্যাটে শুরু হয়েছে, যদি দর্শকগুলো আবার ক্লাব বিশ্বকাপে মানে আগ্রহ ফিরিয়ে আসে, তাহলে অবশ্যই দেখবেন যে একটা জমজমাট লড়াই হবে এবং জমজমাট একটা ফাইনালে আমরা উপভোগ করতে পারবো। আমরা এমনটা আশা করছি। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।